এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। নিয়ে যাবো, তুই আগে শান্ত হ। মেঘ আবারও চেঁচিয়ে বলল, না, শান্ত হব না। আমি সব কিছু শেষ করে দিব, সব কিছু একদম ভেঙে গুড়িয়ে ফেলবো। আমার কাছে আমার আহানকে এনে দে, না হলে আমি কিছুতেই শান্ত থাকবো না। আহির অসহায় কণ্ঠে বলল, বোনো, বলছি তো নিয়ে যাব। তুই এইরকম করলে তোকে কিভাবে ভাইয়ের কাছে নিয়ে যাবে বলতো? মেঘ ফ্লোর থেকে মনিটরের একটা ভাঙা অংশ উঠিয়ে আহিরের মুখ বরাবর মারল, কিন্তু আহির সরে যাওয়ায় ওটা ওর গায়ে লাগলো না। মেঘ আবারও চেঁচিয়ে বলল, এতগুলো দিন থেকে শুধু বলেছিস আহানের কাছে নিয়ে যাবি নিয়ে যাবি, কিন্তু এখনো ওর কাছে নিয়ে গেলি না। তোরা সবাই মিথ্যেবাদী, তোদের কাউকে আমি ছাড়বো না। তোরা আমাকে আটকে রেখেছিস, আমাকে আমার আহানের কাছে যেতে দিচ্ছিস না। একবার আমি ওর কাছে যেতে পারি, তারপর তোদের সবার নামে আমি ওর কাছে বিচার দেব। তোরা আমাকে কষ্ট দিচ্ছিস তাই না? দেখিস ও তোদের কতটা ভয়ঙ্কর শাস্তি দেয়। মেঘের কথার উত্তরে মিহির আহির কিছু না বলে শুধু অসহায় চোখে একে অপরের দিকে চেয়ে রইল। যে মানুষটা আর বেঁচেই নেই তার কাছে ওরা কিভাবে মেঘকে নিয়ে যাবে? 15 দিন আগে ল্যাব থেকে ডিএনএ রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট স্পষ্ট বলে দিয়েছে ওই ডেড বডিটা আহানের ছিল। এই খবরটা যেন কেউ বিশ্বাসই করতে চায়নি, তবুও রিপোর্ট যখন বলেছে তখন তো মেনে নিতেই হবে। পরিবারের সবাই খুব ভেঙে পড়েছে, সবার অবস্থাই খুব খারাপ। আহানের মৃত্যুটা কেউই মেনে নিতে পারছে না। একমাত্র আহির আর মিহিরে নিজেকে শক্ত রেখেছে, তবে সেটা উপর থেকে নিজেদের শক্ত রাখার চেষ্টা করছে। একদিকে পরিবারের সবাইকে সামলাতে হচ্ছে, আরেকদিকে মেঘের প্রত্যেক দিনের এমন পাগলামো সহ্য করতে হচ্ছে। মেঘকে এখনো কেউই আহানের মৃত্যুর খবরটা জানানোর সাহস পায়নি, কারণ আহানকে দেখতে না পেয়ে মেঘের এই অবস্থা। যদি ও শোনে আহান আর বেঁচে নেই, তাহলে হয়তো ওর এর থেকেও আরো খারাপ অবস্থা হবে। আহির আর মিহিরের ভাবনার মধ্যেই দুজন ডাক্তার আর দুজন নার্স দৌড়ে এসে কেবিনের মধ্যে ঢোকে। তারপর ওনারা জোর করে মেঘকে চেপে ধরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। মেঘ ওনাদের হাত থেকে ছটফট আর চিল্লাচিল্লি করতে করতে একটা সময় ঘুমের দেশে পাড়ি জমায়। এতক্ষণে ছটফট করা শরীরটা একদম নিস্তেজ হয়ে যায়। আহির মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আপাতত ওদের এইসব দেখা ছাড়া আর কিছুই করার নেই। এই সব কিছু একমাত্র আহানই ঠিক করতে পারত। একমাত্র আহান ফিরে আসলেই মেঘ আবারও আগের মতো হয়ে যেত। ওরাও মনে প্রাণে সবসময় এইটাই চায় ওই রিপোর্টগুলো যেন ভুল প্রমাণিত হয়, আহান যেন আবার ওদের কাছে ফিরে আসে। কিন্তু সেটা কি আদৌ কোনোদিন সম্ভব? আহান কি আদৌ কোনোদিন আর তার মেঘপুরীর কাছে ফিরে আসতে পারবে? কোনোদিন কি জানতে পারবে তার পিচি পরীটাও তাকে খুব ভালোবেসে ফেলেছে, তার কাছে যাওয়ার জন্য প্রত্যেকটা সেকেন্ড পাগলামি করেছে? মেঘ কি কোনোদিন নিজের মুখে বলেছে ও আহানকে খুব ভালোবাসে? কোনোদিন কি আহানের মুখ থেকে সে আগের মতো আদরে কণ্ঠে মেঘপুরী ডাকটা শুনতে পারবে? নাকি সবকিছু এখানেই শেষ হয়ে যাবে? আরেকটা ভালোবাসার কাহিনীর এখানেই অপূর্ণতা নিয়ে সমাপ্তি ঘটবে? হয়তো শেষ হয়ে যাবে, অথবা আবার হয়তো এখান থেকেই সবকিছু নতুন করে শুরু হবে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। সময়ই বলে দেবে এই দুটো মানুষের ভালোবাসা পূর্ণতা পাবে নাকি অপূর্ণতা পেয়ে শুধু স্মৃতির পাতাই রয়ে যাবে। সন্ধ্যা 7:30। একটা পরিত্যক্ত গোডাউনের মধ্যে পড়ে আছে 10 জন মানুষের লাশ। লাশগুলো শরীর থেকে এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে। দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এদের গুলি করা হয়েছে। মেঝের মাটিটা পুরো লাল রক্তে ভিজে গেছে, চারপাশে শুধু রক্তের লাল দাগ। লাশগুলোর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে ব্ল্যাক স্নেক গ্যাংয়ের লিডার সিয়াম। ওর সামনে ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে ওরি গ্যাংয়ের কিছু মেম্বার। সিয়াম রাগে চিল্লিয়ে বলল, কার এত বড় সাহস আমার ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়েছে? সে কি জানে না আমি কে? কোন সাহসে আমার সাথে লাগতে আসে? সিয়াম সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো সবাই ভয়ে মাথা নিচু করে রেখেছে। ওদের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। একটু আগে চোখের সামনে নিজেদের গ্যাংয়ের কিছু লোকদের বসের হাতে খুন হতে দেখেছে ওরা, কারণ সেই ছেলেগুলো বলেছিল ওরা আহান খানকে মারতে পারলেও তার গার্লফ্রেন্ডকে মারতে পারেনি। সেই মেয়ে এখনো বেঁচে আছে। ব্যাস, এইটুকু কথা শোনার সাথে সাথেই সিয়াম একসাথে 10 জনকে গুলি করে মেরে দিয়েছে। কারণ আহানকে যারা মারতে গিয়েছিল তাদের দলে ওই 10 জনও ছিল। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো এই মুহূর্তে কিছু বলতেই চাইছে না। ওরা জানে এখন কিছু বললেই ওদের বস নির্ঘাত এখন ওদের মৃত্যুদণ্ড দেবে। সিয়াম আবারও চেঁচিয়ে বলল, কি হলো, সবাই চুপ করে আছিস কেন? বল আমার গোডাউনগুলোতে কে আগুন লাগিয়েছে? 2 দিন হয়ে গেলে এখনো তার এই সামান্য একটা ইনফরমেশন বের করতে পারলি না? জানিস সব মিলিয়ে পুরো 3.5 কোটি টাকার ড্রাগস ছিল, সব আগুনে পুরো ছাই হয়ে গেছে। আমার এতগুলো টাকা জলে চলে গেল। কার এত বড় সাহস আমার সাথে লাগতে আসে? এতদিন তো আহান খান ছিল, এখন ওকেও পথ থেকে সরিয়ে দিয়েছি, তো এখন আবার এই নতুন শত্রু কোথা থেকে উদয় হলো? সিয়ামের কথা শেষ হতেই পাশ থেকে ওর অ্যাসিস্ট্যান্ট কবির এগিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বস, আমি কিছু বলতে চাই।
সিয়াম ধমক দিয়ে বলল, তো এখনো চুপ করে আছেন কেন? আপনাকে কি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, তারপর বলবেন? না মানে বস, আসলে সিয়াম তাতে দচ্ছেপে রাগী স্বরে বলল, এইসব আসলে, নকলে, না মানে, মানে বাদ দিয়ে যেটা করতে বলেছি সেটা ক্লিয়ার করে বলো, না হলে তোর অবস্থাও এদের মতো করতে আমার শুধুমাত্র 1 সেকেন্ড লাগবে। সিয়াম ফ্লোরে পড়ে থাকা লাশগুলোকে দেখিয়ে বলল। কবির একটা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, বস আমার মনে হয় এটা আহান খানের ভাইয়ের কাজ। ওরা কিন্তু কেউই আহান খানের থেকে কম নয়, অথবা আহান খানের ফ্রেন্ড অভিও হতে পারে। ও কিন্তু আহান খানের মতোই মাথা ঠান্ডা লোক, কাজ করার পর কোনো প্রমাণ ছাড়ে না। আহির, মিহির, হিরান, অভি এদের কাউকে সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যায় না। ওদের সবার মধ্য থেকে কেউ একজন এই কাজটা করতে পারে, কারণ ওরা সবাই আহান খানকে খুব ভালোবাসতো। আহান খানের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে ওরা কিছুতেই চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। যেহেতু আমাদের কিছু লোক ওদের হাতে ধরা পড়ছে, তাই আমাদের খুঁজে বের করা ওদের কাছে কোনো ব্যাপারই না। হয়তো ওরা কেউ আমাদের মতো মাফিয়া না, তবে ওদের ক্ষমতা আমাদের থেকে কোনো অংশে কম না, সেটা আমরা সবাই জানি। কিন্তু বস, আমার আরও একটা বিষয় নিয়ে সন্দেহ হয়। এইটুকু বলে কবির চুপ হয়ে গেল। আরও কিছু একটা বলতে চাইছে, বাট সিয়ামের ভয় বলার সাহস পাচ্ছে না। কথার মধ্যে কবির এইভাবে থেমে যাওয়ায় সিয়াম ভ্রু কুঁচকে কবিরের দিকে তাকালো। তারপর সন্দিহান কণ্ঠে কবিরের দিকে তাকিয়ে বলল, কি হলো, চুপ করে গেলি কেন? বল বল, তোর আর কি বিষয় নিয়ে সন্দেহ আছে? কবির ভয়ে ভয়ে বলল, বস আমার মনে হয় আহান খান বেঁচে আছে। কথাটা শোনার সাথে সাথেই সিয়াম ওর সামনে থাকা একটা চেয়ারে লাথি দিয়ে ফেলে দিয়ে চিল্লিয়ে বলল, হোয়াট? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তো? ওই লাশটার ডিএনএ রিপোর্ট বলছে ওটা আহান খানের লাশ, তাহলে ও বেঁচে থাকবে কিভাবে? কবির সিয়ামের দিকে তাকিয়ে একটু মলিন হেসে বলল, বস এই কথাগুলো আপনি বলছেন? আপনার থেকে ভালো আর আহান খানকে কে চিনেন? উনি আপনার কতগুলো বিজনেস বন্ধ করিয়েছে, আপনাকে কতবার জেলে পেটেছে হিসাব নেই তার। তার উপর আবার কয়েকবার আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। শুধু আপনি কেন, উনি তো সব মাফিয়াদের পিছনে লেগে থাকেন। যারা অবৈধ কাজ করে তাদেরকেই ধরে জেলিয়ে পাঠিয়ে দেন। ওনাকে তো আর কম লোক মারতে চাননি, কিন্তু আজ অবধি কেউ কিচ্ছুই করতে পারেনি। যারাই ওনাকে মারতে গেছে সবাই বোকা হয়ে ফিরে এসেছে, না হলে আর ফিরেই আসেনি। তাদের লাস্ট অবধি খুঁজে পাওয়া যায়নি। যে এত কিছুই করতে পেরেছে, সে সামান্য একটা ডিএনএ রিপোর্ট চেঞ্জ করতে পারবে না? আহান খানের জন্য এইসব রিপোর্ট চেঞ্জ করা তো বা হাত কা খেল। কথাগুলো বলে কবির সিয়ামের দিকে তাকালো। তাকিয়ে ওর কলিজার পানি শুকিয়ে গেল। সিয়াম ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। কবির ভয়ে মাথাটা নিচু করে ফেলল। সিয়াম দতে দত চেপে বলল, তুই আমার দলের লোক নাকি আহান খানের দলের লোক? তোকে কি আমি আহান খানের গুণগান গাওয়ার জন্য বেতন দিই? বুঝেছি, তোরও পাকনা গজিয়েছে। ওয়েট, তোকেও আহান খানের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। বলেই সিয়াম যে এগিয়ে গিয়ে সামনে টেবিল থেকে পিস্তলটা হাতে নিতে যাবে, তখনই কবির গিয়ে সোজা সিয়ামের পায়ে ধরে বসে পড়ল। তারপর ভীত স্বরে বলল, বস আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কথাটা ওভাবে বলিনি। আমি বলতে চেয়েছি যে আমাদের গোডাউনগুলোতে হয়তো আহান খানই আগুন লাগিয়েছে। একবার ভেবে দেখুন, ও যদি এখনো বেঁচে থাকে আর এই কাজটা করে থাকে, তাহলে ফিরে এসে আমাদের সবার কি অবস্থা করবে? কবিরের কথা কানে আসতেই সিয়াম শান্ত হয়ে গেল। ওর মনের মধ্যে ভয় এসে বাসা বাঁধল, তবেও সেটা কাউকে বুঝতে দিল না। ফেস রিয়াকশন একদম স্বাভাবিক রাখলো। ও তো সত্যি এটা ভাবেনি। আহান খান যদি বেঁচে ফিরে আসে, তাহলে ওদের সবার কি হবে? আদৌ কি ওরা কেউ আহান খানের হাত থেকে বাঁচতে পারবে? না, বাঁচার তো কোনো সম্ভাবনা নেই। একবার যদি আহান খান জানতে পারে ওদের উপরে অ্যাটাকটা ব্ল্যাক স্নেক গ্যাংয়ের লোকেরা করেছে, তাহলে পুরো গ্যাংটা ধ্বংস করে দেবে। সিয়াম কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবলো। তারপরে একটা শয়তানি হাসি দিয়ে কবিরের দিকে তাকিয়ে ওকে চোখের ইশারায় দাঁড়াতে বলল। সিয়ামের ইশারা বুঝতে পেরে কবিরে উঠে দাঁড়ালো। সিয়াম এক হাত কবিরের কাঁধে রেখে বলল, আহান খান যদি বেঁচেও থাকে তাহলে আমাদের কিছু করতে পারবে না। এমন ব্যবস্থা করব শুধু আহান খান না, ওর ভাইদেরও কিছু করার থাকবে না। ওরা সবাই যতই স্ট্রং আর সাহসী হোক না কেন, ওরা সবাই একজনের কাছে দুর্বল। এইবার ওদের সেই দুর্বল পয়েন্টটাকেই আমাদের টার্গেট বানাবো। সিয়ামের কথা শুনে কবির প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকালো। কবিরের এমন চাহনি দেখে সিয়ামের ঠোঁটের কোণে একটা রহস্যজনক হাসি ফুটে উঠল। রাত 10:45। বেডের উপর গুঁটি শুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে মেঘ। ওর বেডের পাশে চেয়ারের উপরে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আলিশা। হাত বোলানোর সাথে মাঝে মাঝে নিজের চোখের কোণে জমে থাকা পানিটা হাতের বুড়ো আঙুল দিয়ে মুছে নিচ্ছে।
ওর পাশেই দিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেস্কের উপরে রাখা মেঘের মেডিসিনগুলো চেক করছে। দুপুর থেকে এখানে সারিকা সাইফা ছিল। দিশা আর আলিশা একটু আগেই এখানে এসেছে। ওরা আসার পর আহির আর মিহির সারিকা সাইফাকে বাসায় দিয়ে আসতে গেছে। আহির আর মিহির একবারে মোনা খান আর মীরা রহমানকে রাতের খাবার খাইয়ে তারপর আবার এখানে আসবে। আপাতত মেঘের বাড়ির লোক, আহানের বাড়ির লোক সবাই সারিকা সাইফাদের বাড়িতেই আছে। এর মধ্যে একবার মেঘের ফুপিরা চাচুরা সবাই এসেছিল মীরা রহমানের সাথে দেখা করতে। আহানের যেদিন দাফন করা হয়েছে ওই দিন ওনারা মেঘের সাথে হসপিটালেও দেখা করতে আসতে চেয়েছিলেন, কিন্তু আহির আর মিহির এক কথাই জানিয়ে দিয়েছে হসপিটালে ওরা ছাড়া আর কাউকে অ্যালাউ করা হবে না। ওরা মেঘের সেফটি নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, তাই পুরো হসপিটালে করা সিকিউরিটির ব্যবস্থা করেছে। মেঘের কেবিনের বাইরেও সিকিউরিটি গার্ড দাঁড় করিয়ে রেখেছে। ওই কেবিনে আহির, মিহির, হিয়ান, অভি, দিশা, রিজা, আলিশা, সারিকা, সাইফা আর কয়েকজন ডক্টর নার্স ছাড়া এখন পর্যন্ত অন্য কেউ আসেনি। ইনফ্যাক্ট আহাদ খান, আজম রহমান, হিয়ানের বাবা, চাচু কাউকে ওরা ভেতরে আসতে দেয়নি। ওনারা সবাই বিষয়টা নিয়ে বিরক্ত হলেও আহির মিহিরকে কিছু বলেনি, কারণ ওনারা জানেন ওরা যা করবে মেঘের ভালোর জন্যই করবে। মেঘের চেহারা থেকে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। চেহারার ক্ষতগুলো এখন একদম শুকিয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো একটু একটু দাগ রয়ে গেছে। তবে চেহারা আর শরীর থেকে ক্ষতগুলো শুকিয়ে গেলেও ওর শরীর এখনো অনেক দুর্বল, একটুতে অজ্ঞান হয়ে পড়ে যায়। খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে। কিছু খাওয়াতে গেলে জোর করে খাওয়াতে হয়। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ শুধু আহানের কাছে যাব বলেই পাগলামি করে। হাতের কাছে যা পায় তাই ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। যখন অতিরিক্ত পাগলামি শুরু করে তখন ডাক্তাররা বাধ্য হয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এখন পর্যন্ত এইভাবেই চলছে। তবে ডাক্তারেরা জানিয়েছেন এইভাবে বারবার ঘুমের ওষুধ দিয়ে ওকে রাখা যাবে না। প্রত্যেকদিন এরকম পাগলামি করতে থাকলে মেয়েকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে। এছাড়া ওকে সুস্থ করার আর কোনো উপায় নেই। দিশা মেডিসিনগুলো প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে মিলিয়ে আলাদা করে রাখছিল। তখনই ওর ব্যাগের মধ্যে থেকে ফোনটা ভাইব্রেট করে উঠল। ও ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো হিয়ানের নাম্বার থেকে কলটা এসেছে। তাই ও ফোনটা নিয়ে কেবিনের বাইরে চলে গেল। রোগীর পাশে বসে ফোনে কথা বলাটা ডাক্তাররা অ্যালাউ করেন না, কারণ এতে রোগীর প্রবলেম হতে পারে। দিশা কেবিনের বাইরে এসে এক সাইডে গিয়ে ফোনটা রিসিভ করলো। তারপর বলল, হিয়ান ভাইয়া, আপনারা কোথায়? এখানে কখন আসবেন? দিশা কথাটা শেষ করতে ওপাশ থেকে অভির কণ্ঠস্বর ওর কানে ভেসে এলো। অভি তড়িঘড়ি করে বলল, মিস দিশা, আমি হিয়ান না, অভি। অভির কথা শুনে দিশা অবাক হলো, কারণ একে তো অভি ওকে সবসময় মিস বিশা বলে ডাকে, আর তার উপরে ওর কণ্ঠ শুনে মনে হচ্ছে ওর কোনো প্রবলেম আছে। দিশা একটু চিন্তিত স্বরে বলল, জি বলুন। মিস দিশা, যা বলছি চুপচাপ শুধু শুনবেন, একদম রিয়াক্ট করবেন না। যথাসম্ভব নিজেকে নর্মাল রাখার চেষ্টা করবেন, ওকে? ওকে, বাট আপনার কি হয়েছে সেটা তো বলবেন। আপনার কথাগুলো এরকম শোনাচ্ছে কেন? অভি হাঁপানোর স্বরে বলল, একটু আগে আমার আর হিয়ানের উপরে অ্যাটাক করা হয়েছিল। তাও আবার কারা করেছে জানেন? আমাদের নিজেদের সিকিউরিটি গার্ডেরা। শুধু আমাদের উপরই না, আহির, মিহির, সারিকা, সাইফা, ওদের উপরও একই সময়ে ওদের সাথে থাকা লোকেরাই অ্যাটাক করেছে। এখন ওদের কী অবস্থা জানি না, তবে আমরা এখনও পর্যন্ত সেভে আছি, কিন্তু কতক্ষণ থাকবো ঠিক বলতে পারছি না। এইটুকু শুনতেই দিশা মাথা চক্কর দিয়ে উঠল। ভয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগলো। এইভাবে সবার উপরে একসাথে কেন অ্যাটাক হয়েছে ও সেটাই বুঝতে পারছে না। ওপাশ থেকে অভি শান্ত স্বরে বলল, দিশা প্লিজ কোনো রিয়াক্ট করবেন না, নিজেকে নর্মাল রাখার চেষ্টা করুন। দেখুন, আপনি যদি এখন ভয় পান তাহলে আপনারাও প্রবলেমে পড়ে যাবেন। দিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? হসপিটালে আমাদের যে গার্ডরা আছে হয়তো তাদেরও সবাইকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। আমি যদি খুব ভুল না হই তাহলে ওরাও হয়তো আপনাদের উপরে একটু পরে অ্যাটাক করবে। এইবার সব কিছু আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি যদি এখন ভয় পেয়ে চেঁচামেচি করেন তাহলে ওরা হয়তো আপনাদের উপরে এখনই অ্যাটাক করবে। তাই যতটা পারবেন নিজেকে নর্মাল রাখার চেষ্টা করুন। জাস্ট কিছুটা সময় ম্যানেজ করে নিন, তারই মধ্যে আমরা ওখানে পৌঁছানোর চেষ্টা করছি। অভি কথাটা শেষ করতে না করতে ওর কানে দিশার চিৎকারের শব্দ ভেসে এলো, আর সাথে সাথে ফোনটাও কেটে গেল। ও পরপর দিশার নাম্বারে কয়েকবার কল করলো। রিং হচ্ছে কিন্তু কেউই ফোন রিসিভ করছে না। অভির আগে ফোনটা ছুঁড়ে মেরে হিয়ানের দিকে তাকিয়ে বলল, ও শিট, সব শেষ। ওদের উপরও অ্যাটাক করা হয়েছে। তাড়াতাড়ি ড্রাইভ কর প্লিজ, আমাদের এখনই ওখানে পৌঁছাতে হবে। অভির কথা শুনে হিয়ান গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। অভি জোরে জোরে দুটো শ্বাস নিয়ে পকেট থেকে ও নিচের ফোনটা বের করে কাউকে একটা কল করলো। তারপর শান্ত স্বরে বলল, তোর মেঘপরি বিপদে আছে, তাই যা করবি তাড়াতাড়ি কর। কথাটা হিয়ানের কানে আসার সাথে সাথেই ও হঠাৎ করেই গাড়িতে ব্রেক করে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর অবাক চোখে অভির দিকে তাকালো। দেখলো অভির ঠোঁটের কোণে বাঁকা হাসি। অভি ফোনটা পকেটে রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে তাকাতেই দেখলো হিয়ান প্রশ্নবোধক চাহনিতে ওর দিকেই তাকিয়ে আছে।
হিয়ানকে এইভাবে তাকাতে দেখে অভি ওর খাটটা একটু বাঁকা করে একটা শয়তানি হাসি দিল। এতেই হিয়ান যা বোঝার বুঝে গেল। হিয়ানও সামনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে নিজেকে স্বাভাবিক করে আবার গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়িয়ে দিল। এইদিকে দিশার চিৎকার শুনে আলিশা দৌড়ে কেবিন থেকে বাইরে বের হয়ে আসলো। এসে দেখলো দিশা ফ্লোরে পড়ে আছে, ওর মাথার পেছনে ব্লাড পড়ছে। দিশার পাশে হাতে হক স্টিক নিয়ে ওদের কেবিনের বাইরে যে দুজন গার্ড দাঁড়িয়েছিল তারা দাঁড়িয়ে আছে। আলিশা অবাক হয়ে একবার দিশার দিকে আরেকবার ওই গার্ডগুলোর দিকে তাকালো। ও বিশ্বাসই করতে পারছে না ওদেরই গার্ডরা এইভাবে দিশাকে মেরেছে। আলিশা দৌড়ে দিশার কাছে আসতে যাবে, তার আগেই দিশা এক হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে আলিশাকে উদ্দেশ্য করে চিল্লিয়ে বলল, আপনি এখানে এসো না প্লিজ। তুমি মেঘের কাছে যাও, ওকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। এরা হয়তো মেঘকে মারতে এসেছে।